আমি আরিফিন শুভর কথা দৃঢ় কণ্ঠে বলেছি, এখনো আবার বলছি। আরিফিন শুভ মুজিবে যেই অভিনয় করেছে, যে চেষ্টা করেছে, আমি ওকে সালাম জানাই যে এই ছেলেটা এত ডেডিকেটেড এবং এত হার্ডওয়ার্ক করেছে, কিন্তু তাকে ঠিক করে কাজে লাগাতে পারেনি। এটা ডিরেক্টরের ব্যর্থতা, এটা ওই প্রোডাকশন টিমের ব্যর্থতা যে ওই প্রোডাকশনটা এরকম লেম হয়েছে। এত কোটি কোটি টাকার ওইখানে আসলে মানে লেনদেন হয়েছে এবং যেখানে টাকা মেরে দেওয়া হয়েছে, কিন্তু টাকাটা এখনো আমি চোখে দেখি নাই আর কি, কোথায় আছে, আকাশে বাতাসে মহাশূন্যে। তো ওইটা আসুক, তারপরে ধরেন একটা ব্যবস্থা করা যাবে। কিন্তু তখন আমার এইম হচ্ছে যে আমি সব মেয়েদেরকে দিয়ে সিনেমা বানাবো, মেয়ে প্রডিউসার থাকবে, মেয়ে ডিরেক্টর থাকবে, মেয়ে সিনেমাটোগ্রাফার থাকবে, ছেলেরা থাকবে। আমি পুরুষদের সবচেয়ে ভালোবাসি। মেয়েদের ছাড়া কোনো কাজই করবে না, আবার বললাম না, মেয়েদের তো কাজ করার স্কোপই নাই। এখন স্কোপটা দিব, ছেলেরা আমাদের সাথে থাকবে। আমার ভীষণ ডিপ্রেশনের প্রবলেম, আমার যে ক্রনিক ডিপ্রেশনটা আছে এবং বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারটা আছে। তো আমার এই ডিজিজ দুটো আমার লাইফে একটা অনেক বড় প্রবলেম। এই দুটো যদি না থাকতো, এটার জন্য আমার মেডিসিনও খেতে হয়, এই দুটো না থাকলে আমার মনে হয় আমার লাইফটা আরো সহজ হতো। আওয়ামী লীগ কিন্তু কোনো টাকা দিয়ে আমাদেরকে ট্রাকে উঠায় নাই। এটা ফর ইওর কাইন্ড ইনফরমেশন। আমি তো খালি সারাক্ষণ টাকা, আওয়ামী লীগ টাকা দিচ্ছে, জুলাইয়ের এরা টাকা দিচ্ছে, এখন বিএনপি টাকা দিচ্ছে, তারপরে মানে এত টাকা দিয়ে আমি করবো, কোথায় আছে ভাই টাকাগুলো? প্লিজ আমাকে একটু দেন ভাই, টাকাগুলো আমাকে দেন। শরফ আহমেদ জীবন নিজে বললো যে আমি একটা চক্রের মধ্যে পড়ে গেছিলাম, যে আমার ছবি আসছে, সবাই বলছে এটা উপদেষ্টার লোকের ছবি, মোস্তফা ফারুকীর যেহেতু উনাদের একই ব্যাচের এবং ভাই ব্রাদারদের, ওইটা হওয়াতে উনার পেছনে আরো লোকজন লাগছে পেছনে, যে না ওর ছবিটাকে ফিল্মি পলিটিক্স নাই, কিন্তু এইগুলা মুখরোচক আলোচনা আছে। প্রশ্ন প্রসঙ্গ এটা আমার খুব জানার ইচ্ছা। আমি কয়েক জায়গায় কয়েকটা ফোরামে বলছি, ইনক্লুসিভ নির্বাচন বলছি রাজনীতিবিদদের, কিন্তু আমাদের সমাজে সাংস্কৃতিক জগতে সত্যিকার অর্থে ইনক্লুসিভ সম্পর্ক কি তৈরি হবে? কেন পারবে না? কি বলে মনে হয়? কাজ করছে না, কেন পারবে না? বিচ্ছিন্নভাবে কাজ করছে, কিন্তু তাদের নানান ভাবে তারা তো আসলে খুবই শুনেন, সংকটে আছে, ইত্যাদি বলে। তারা বাংলাদেশের মানুষ তো সবাই সংকটে আছে। কে সংকটে নাই? আপনি ভালো আছেন? বাংলাদেশের নাগরিক মানেই সে এখন সংকটে আছে। তো মানে ব্যাপারটা এরকম না যে আমরা কেউই ভালো আছি, আমরা সবাই সংকটে আছি। এখন কে কার সংকটটাকে কিভাবে দেখছে এটা ইম্পর্টেন্ট। চঞ্চল চৌধুরীর সাথে আমি বনলতা এক্সপ্রেসে, উনি আমার কো-অ্যাক্টর, আমরা একসাথে কাজ করছি এবং আমরা আরো ভবিষ্যতে কাজ করব। এবং আমি আরিফিন শুভর কথা দৃঢ় কণ্ঠে বলেছি, এখনো আবার বলছি। আরিফিন শুভ মুজিবে যেই অভিনয় করেছে, যে চেষ্টা করেছে, আমি ওকে সালাম জানাই যে এই ছেলেটা এত ডেডিকেটেড এবং এত হার্ডওয়ার্ক করেছে, কিন্তু তাকে ঠিক করে কাজে লাগাতে পারেনি। এটা ডিরেক্টরের ব্যর্থতা, এটা ওই প্রোডাকশন টিমের ব্যর্থতা যে ওই প্রোডাকশনটা এরকম লেম হয়েছে। এত কোটি কোটি টাকার ওইখানে আসলে মানে লেনদেন হয়েছে এবং যেখানে টাকা মেরে দেওয়া হয়েছে, কিন্তু সেইটার দোষ তো আর ওই আরিফিন শুভর না। সে তার জায়গায়, সে তার অ্যাক্টিং ঠিক করেছে। আমি তো তার আমি এটা লিখেছিলাম মানে ফেসবুকে, যে মানে আরিফিন শুভ তার জীবন দিয়ে সিনেমাটা করেছে, কিন্তু এইরকম টেকনিক্যাল টিম এবং এইরকম ডিরেকশন, মানে এর চেয়ে বাজে একটা সিনেমা বাংলাদেশে হইতে পারতো, মানে এটা হওয়ার কথা না। কারণ এইরকম সিনেমা বানানোর কথা না একজন শেখ মুজিবকে নিয়ে। এটা খুবই খুবই বাজে হয়েছে। সো সেইটা তো তার দোষ না, সে তার কাজটা করে যাবে, সে নতুন সিনেমায় যুক্ত হবে এবং সে সিনেমা করবে। মানে আপনি কোন দলকে সাপোর্ট করেন, আপনি কার হয়ে কাজ করেছেন, এটার জন্য যদি পরবর্তী সরকার এসে আপনার কাজে বাধা সৃষ্টি করে, তাহলে তো সেই সরকার আমাদের জন্য গ্রহণযোগ্যই না। সেই সরকার আমাদের জন্য গ্রহণযোগ্যই না। কারণ আপনি একজন শিল্পীকে বা একজন মানুষকে, আপনি ধরেন আপনি একজন মানুষ, আপনার মনে হয়েছে আপনি এর সাপোর্ট করছেন, মানে এর সাপোর্ট করার জন্য আপনাকে যদি আমি বলি আপনি এই দেশে থাকতে পারবেন না, আপনি এই কাজ করতে পারবেন না, আপনাকে এইটাই বাধা দেওয়া হবে, ওইটাই বাধা দেওয়া হবে, তাহলে তো এটা তো ফেয়ার না। কিন্তু বাধা, এগুলো তো চর্চা অনেকদিন ধরে হয়ে আসছে। এটা তো হইছে, এটা চেঞ্জ করতে হবে ভাইয়া, এগুলো নিয়ে কথা বলতে হবে। ধরেন আপনাকে আমাকে কথা বলতে হবে। এখন আমি যদি বিদ্বেষী ছড়াই, আমি যদি ধরেন এখন বলি যে না এই যে ওরা এগুলা করছে, ওদের শিক্ষা হচ্ছে, তাহলে আর কোনো পরিবর্তন তো হবে না। আপনাকে তো পরিবর্তন হওয়ানোর জন্য আপনার কথা, আপনার কনভারসেশন করতে হবে, আপনাকে একটা প্রগ্রেসিভ চিন্তা করতে হবে
যে কিন্তু আমাদেরও সবারই এক ধরনের মার্জিত মানে বোধ থাকা, পরিমিতি বোধ থাকাটা ভীষণ জরুরি। তো সেইটা যার 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 লেভেলে তার তার থাকবে, এটাও কিন্তু আমরা নির্ধারণ করে দিতে পারবো না। আপনি কতটুকু কথা বলবেন, আপনি কতটুকু মার্জিত হবেন, কতটুকু আপনার পরিমিতি বোধ থাকবে, এটা কি আমি নির্ধারণ করে দিব? তাহলে তো সেই একই কথা হইলো। তো এটা আপনার শিক্ষা, আপনি আপনি কি করবেন, আপনি কি করবেন না, এটা একান্তই আপনার ব্যাপার। তুমি এখন শুধু সিনেমাটা নিয়েই বেশি আগ্রহ দেখাচ্ছ না, সিরিজও নিজের প্রোডাকশন বা প্রযোজনা সংস্থা অনেকেই তো করছে, তাই সেই আমার ইচ্ছা আছে কিন্তু এখনই না। মানে আমার যেটা হয়েছে ভাইয়া, আমার যেহেতু অনেক টাকা আছে তোমার, আমার তো ও আচ্ছা হ্যাঁ, ওই টাকাটা যখন আমি হাতে পাবো তখন চিন্তা করে দেখতে পারি। তখন আমি যে কত সিনেমা বানাবো, মেয়েদেরকে দিয়ে খালি সিনেমা বানায় আমি ভরায় ফেলবো, বুঝছেন? কিন্তু টাকাটা এখনো আমি চোখে দেখি নাই আর কি, কোথায় আছে, আকাশে বাতাসে মহাশূন্যে। তো ওইটা আসুক, তারপরে ধরেন একটা ব্যবস্থা করা যাবে। কিন্তু তখন আমার এইম হচ্ছে যে আমি সব মেয়েদেরকে দিয়ে সিনেমা বানাবো, মেয়ে প্রডিউসার থাকবে, মেয়ে ডিরেক্টর থাকবে, মেয়ে সিনেমাটোগ্রাফার থাকবে। কি দোষ করলো ছেলেরা থাকবে। আমি পুরুষদের সবচেয়ে ভালোবাসি। মেয়েদের ছাড়া কোনো কাজই করবে না আবার বললো? না না, মেয়েদের তো কাজ করার স্কোপই নাই এখন। এই স্কোপটা দিব, ছেলেরা আমাদের সাথে থাকবে। এই যে এখন যেমন মেয়েরা শেভিং সাথে ফোমের বিজ্ঞাপনে মেয়ে থাকে 4টা, আর তুমি স্কোপ নাই, তুমি বলো না, কি বলো? স্কোপটা নাই আমাদের কোনো কাজ করার স্কোপ নাই। সো আমি মিডিয়াতে সেই স্কোপটা করতে চাই, সেটা আমার এইম। আর এমনিতে আমি আমার মতো কাজটা করে যেতে চাই, বাট ডেফিনেটলি ভবিষ্যতে আমার প্রোডাকশনে আসার ইচ্ছা আছে এবং ডিরেকশনে আসারও ইচ্ছা আছে। রেহানার পরে অনেক ইয়াং ডিরেক্টর তোমার কাছে আসতে শুরু করেছে, একটা হোপ বা নতুন ডাইমেনশন। তো এইগুলো তুমি হ্যান্ডেল করেছো কিভাবে? অনেক নতুন নতুন আইডিয়াস নিশ্চয়ই তোমার কাছে শেয়ার করেছে। আমি তো অনেকের সাথে কাজও করেছি, মানে নতুনদের সাথেই, এবং আমি এখনো নতুনদের জন্যই কাজ করতে চাই। তার মধ্যে ভুল টুল হয়নি যে না কেন কাজটা ধরলাম? না, এখনো পর্যন্ত এরকম ভুল করার মতো এখনো কোনো ভুল করি নাই আর। অনেক ভালো ভালো নির্মাতা আছে বলে আমি তো বিশ্বাস, মানে কি এটাই সত্য, এটাই মানে সত্য আর কি, যে বাংলাদেশে প্রচুর ভালো ডিরেক্টর আছে, প্রচুর ভালো সিনেমাটোগ্রাফার আছে, এবং আর্টিস্টরা তো অসাধারণ। মানে আমরা যেভাবে গ্রুমড, এরকম আর্টিস্ট আপনি কোনো পৃথিবীর কোথাও পাবেন না। আমরা যেখানে আপনি যে নিয়ে আমাদেরকে ছেড়ে দিবেন, আমরা ওইখানে যে অভিনয় করতে পারবো। আপনি অন্যান্য আর্টিস্টরা এরকম সিচুয়েশন, আমরা যেভাবে শুটিং করি ওরকম সিচুয়েশন ওরা ধরেন ওইখানে মারা যাবে। আচ্ছা, বুঝছেন যে মানে এই সিচুয়েশনে কেমনে এরা অ্যাক্টিং করতেছে। আমরা গাছের পিছনে যে কাপড় চেঞ্জ করে ফেলতে পারতেছি, আমরা ওয়াশরুম নাই এরকম জায়গায় গিয়ে মানে ধরেন দিনের পর দিন শুটিং করতেছি, মানে ঝড় নাই, বৃষ্টি নাই, মানে আমরা যেই রকম করতেছি, মানে যেইভাবে আমরা গ্রুমড, আমাদেরকে আপনি খালি ব্যবহার করেন, আপনি দেখেন ব্যবহার করতেছে বলেই তো এখন সিনেমাগুলো এরকম ভালো ভালো জায়গায় যাচ্ছে, রাইট? ইদানিং কাজ কম হলেও সামনের বাংলাদেশে ভালো একটা হোপ দেখো? খুবই ভালো দেখি, খুবই ভালো। এখন ইয়াং জেনারেশন অন্য লেভেলের, মানে ওদের কাজ, ওদের চিন্তা, ওদের মনন, ওরা অন্য লেভেলের, মানে ওরা অত সংকীর্ণ মনাই না। ইয়াং যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তাদের মধ্যে আমি অনেক সম্ভাবনা দেখি, এবং তাদের আপব্রিঙ্গিং অনেক ভালো। তারা কিন্তু এরকম হিংসা, বিদ্বেষ, মানে হানাহানি, ওরা কাজে ফোকাস, ওরা যার যার কাজে ফোকাস, এবং এত ছোট মনের না। এটা ভালো আমার কাছে। তোমার এখন নিজের সাথে নিজের কোনটা চ্যালেঞ্জ মনে হয় যে এটা আমার চ্যালেঞ্জ? আমার ভীষণ ডিপ্রেশনের প্রবলেম, আমার যে ক্রনিক ডিপ্রেশনটা আছে এবং বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারটা আছে। তো আমার এই ডিজিজ দুটো আমার লাইফে একটা অনেক বড় প্রবলেম। এই দুটো যদি না থাকতো, এটার জন্য আমার মেডিসিনও খেতে হয়, এই দুটো না থাকলে আমার মনে হয় আমার লাইফটা আরো সহজ হতো। মানে যে আজকেই জরিপটা আসছে 43% মানুষ বাংলাদেশে মানসিক রোগী, কিন্তু তারা জানে না বা কনসার্ন না বা বলতে চায় না। মোটামুটি না, আমি সম্পূর্ণ সব জ্ঞানে বলছি আপনাকে। তো এর ভিতর দিয়েও তোমার কাজ চালিয়ে যেতে হচ্ছে। ইদানিং কালে কার কাজ ভালো লাগলো তোমার নিজস্ব প্রোডাকশন বাইরে? সাবা একটা সিনেমা দেখলাম আমি, অসাধারণ। দেলুপি একটা সিনেমা দেখলাম, অসাধারণ, মানে আমি মুগ্ধ। দেলুপি তো আমাদের সাথে রটরড্যাম যাচ্ছে, তো আমি রোহিতের জন্য ওয়েট করতেছি। রোহিতটা তো আমি ট্রেলার দেখেই উড়ে গেলাম আর কি। তো মানে প্রচুর ভালো কাজ আছে। তারপরে বাড়ির নাম শাহানা একটা সিনেমা দেখলাম, ওটাও খুব ভালো লেগেছে আমার। তবে সাবা অসাধারণ, মেজাবিন অসাধারণ অভিনয় করেছে, রোকেয়া প্রাচী আপু অসাধারণ অভিনয় করেছে, আর মনোয়ার ভাই তো মনোয়ার ভাই। মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন হিরোর সাথে আমি স্ক্রিন শেয়ার করতে চাই, আমি বেসিক্যালি মোস্তফা মনোয়ারের সাথে স্ক্রিন শেয়ার। আচ্ছা, এই যে ধরো রোকেয়া প্রাচী ভিন্ন মতের,
বলেও তুমি তার অভিনয় শিল্পের সাথে ভীষণভাবে প্রেস করলা, খুব কনসিয়াসলি তুমি আমি সবসময় করলাম, করো। হ্যাঁ। এটা নিশ্চয়ই তুমি প্রত্যাশাও করো অপর পক্ষ থেকে, সবার কাছ প্রত্যাশা করি, বাট আমি সবার কাছ মনে থেকে। করি না বাংলাদেশের মানুষ এতটা উদারপন্থী এতটা স্বশিক্ষিত। এটুকু হওয়ার জন্য উদার হওয়ার দরকার নাই। না। এটুকু হওয়ার জন্য আপনি জাস্ট একটু মানে জাস্ট একটু আপনার ব্রেইনটাকে কাজে লাগালেই হয় আর কি, আমার মনে হয়। এটা অসহায়ত্ব লাগে না? ধরো শিল্পী, লেখক, সৃজনশীল মানুষরা তো সবচেয়ে মেধাটাই এলিট, তাই না? তো তোমরা যখন এত সংকীর্ণ পরিচয় দাও, তো সাধারণ মানুষরা কেওয়াজ করবে না, মারামারি করবে না কেন? হ্যাঁ, এটা তো পলিটিশিয়ানদের জন্য প্রযোজ্য। ওরাই এত ছোট লোকই করে যে ওদেরকে দেখেই তো আমরা শিখি। তো আমরা তো আর এদের বাইরে না, আমাদের তো সবাই সবার সাথে সম্পৃক্ত, সবাই সবার সাথে কানেক্টেড। যে আমরা যখন দেখি পলিটিশিয়ানরা একজন আরেকজনকে এরকম কাদা ছোড়াছুড়ি করতেছে, তো আর্টিস্টরা বেটার হওয়ার কথা ছিল। ডেফিনেটলি আর্টিস্টদের এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেছে আনফরচুনেটলি। আর্টিস্টরা হবে হচ্ছে সমাজের প্রতিবিম্ব, যেখানে দেখবে যে মানুষ, ও আচ্ছা এইরকম মানুষ হইতে হবে বা এইরকম মানুষ হওয়া যায়, সেইটা না হয়ে মানে ওরা এটা কি কখনো মনে হয় যে রাজনীতির পাশাপাশি তোমাদের নেতৃত্বের একটা সংকট, শিল্প সমাজের নেতৃত্বের একটা বিভেদ বা বিভাজন ছিল বলে? না, নেতৃত্বে যারা ছিলেন তারা তো সমান অনেক শিক্ষিত ছিল। মানে আমার কাছে মনে হয় কি, মানে মাঝখানের সময়টা আমরা খুবই বেশি তেলবাজিতে বিজি হয়ে গেছিলাম। সো এইটা একটা মানে অবক্ষয়ের কারণ হতে পারে। আর ওই জেনারেশনটাই একটা আমার কাছে মনে হয় যে ডিস্টার্ব। এখন জেনারেশন ইজ গুড, ঠিকঠাক আছে বলছো, বেটার, যে এরা অত রাজনীতি পুরে খায় না বা নিজের কাজের মধ্যে থাকতে রাজনীতি চায়। মানে ওরা সচেতন, মানে ওরা কিন্তু পলিটিক্যালি খুবই অ্যাওয়্যার, কিন্তু রাজনীতিতে অচেতন না, হ্যাঁ, বা অন্ধ না, দল কানা না। শিল্পীদের আসলে রাজনৈতিক অবস্থান, এই যে এতগুলো শিক্ষা, এই যে দেখা জীবন, এই যে ক্রোধ, এখন আসলে শিল্পীদের রাজনৈতিক অবস্থান কেমন হওয়া উচিত? আমরা তো দেখলাম যে অনেকে মাইন্ডেড নিতে গেল, তুমিও কারণে অকারণে ট্রাকে উঠলা, টাকা পয়সা নিলা, সুবিধা নিলা। নেক্সট বাংলাদেশের জন্য আওয়ামী লীগ শিল্পীদের কিন্তু কোনো টাকা দিয়ে আমাদেরকে ট্রাকে উঠায় নাই, এটা লোকজন বলে তুমি টাকা নিচ্ছ, টাকা না নিয়ে গেলে আমি তো তো ভালো। খালি সারাক্ষণ টাকা, আওয়ামী লীগ টাকা দিচ্ছে, জুলাইয়ের এরা টাকা দিচ্ছে, এখন বিএনপি টাকা দিচ্ছে, তারপরে মানে এত টাকা দিয়ে আমি করবো, কোথায় আছে ভাই টাকাগুলা? প্লিজ আমাকে একটু দেন ভাই, টাকাগুলো আমাকে দেন। মানে ভাই রে ভাই। আচ্ছা, তো সুবিধা নেয়া না নেয়া, আপনার প্রশ্নটা কি ছিল? প্রশ্ন হচ্ছে শিল্পীদের রাজনৈতিক অবস্থানটা কোন পর্যায়ে থাকা উচিত? একজন নাগরিক হিসেবে সে যে কোনো দলকে সাপোর্ট করতে পারে এবং সে সেইটা প্রকাশ্যেই করতে পারে, সেটা নিয়ে তার কোনো রকমের হেজিটেশন থাকা বা তারকে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। এবং সেই অবস্থানের কারণে তার অবশ্যই তার নিরাপত্তা, তার কর্মক্ষেত্র কোনো কিছুই ঝুঁকিতে পড়বে না, আমি মনে করি। এইটাই হওয়া উচিত দেশে একজন নাগরিক হিসেবে। একজন শিল্পীর মানে রাজনৈতিক অবস্থান নেয়ার পর, পলিটিক্যাল কোনো একটা মানে মানে স্টেপ নেওয়ার পর তার অবস্থান হওয়া উচিত এরকম যে তার নিরাপত্তা এবং তার কর্মক্ষেত্র কোনোভাবে ঝুঁকিতে পড়বে না, সে যদি এরকম কোনো স্ট্যান্ড নেয়ও।